জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর উপরে একটা গল্প আপনাদের শোনাবো। তো ঠাকুরের একবার জন্ম উৎসব, মাঘ মাসে জন্ম উৎসব পালন করার আলোচনা হচ্ছে। তো ঠাকুরের নির্দেশ মতনই সব কিছু হচ্ছে। ঠাকুর একজনকে বলছেন সবাইকে চিঠি লিখে জানাও, আরেকজনকে বলছে যে তাহলে তুমি যেখানে উৎসবটা হবে সেই জায়গাটাকে ঠিক করো, আরেকজনকে বলছে তুমি সব আনাজপত্র আনার ব্যবস্থা করো, আরেকজনকে বলছে যে রান্নার ব্যবস্থা করো, আরেকজনকে বলছে যে যে ভোগটা যে বিতরণ করা হবে সেই বিতরণের ব্যবস্থা করো। কিন্তু এত বড় দায়িত্ব নিতে কেউই রাজি হচ্ছিলেন না। সবাই ভয় পাচ্ছিলেন যে যদি সুষ্ঠুভাবে কাজটা না হয়। তখন ঠাকুর সবাইকে আশ্বাস দিলেন যে তার মধ্যে যে যতটুকু শক্তি আছে সবাইকে উনি বিতরণ করে দিলেন। ওনারা যেন চিন্তা না করেন, এই জন্ম উৎসবটা সুষ্ঠুভাবেই মিটবে। তা ঠাকুরের আশ্বাস বাণী পেয়ে সবাই এক কথা কাজে নিজে কাজে মানে নিযুক্ত হলেন। হওয়ার পরে আর রোহিণীবাবুর ওপরে সুপারভিশন দায়িত্ব ছিল যে সবাই ঠিক মতন কাজ করছে কিনা সেটা দেখার জন্য। এবার যখন উৎসবের দিন আমাদের রোহিণীবাবু সব ঘুরে দেখছিলেন, তখন দেখলে এটা তো বিশাল আয়োজন হচ্ছে। তখন রোহিণীবাবু আবার চিন্তা করতে শুরু করে দিলেন যে এই বিশাল আয়োজন যাতে ঠিক মতন মিটে যেতে পারে। তো যাই হোক, কীর্তন তো শুরু হলো, অষ্টপ্রহরে কীর্তন তো শুরু হলো। তার আগের দিন অধিবাস হলো, তারপরের দিন কীর্তন শুরু হলো। তা সেই কীর্তনীয়দের আর যারা ভক্তরা এসেছিলেন তাদের তো এক একটা বাড়ি ওখানকার যেখানে হচ্ছিল তা সেই সব বাড়িতে থাকার আয়োজন করা হয়েছিল। আর এই যে রান্না বাড়ি হবে, ভোগ বিতরণ হবে, তার জন্য একটা বাড়ি ঠিক করা হলো। আর ওখানে যে ওখানকার যে পাড়ার যে স্কুলটা ছিল সেই স্কুলের ছেলেদের, এরকম অল্প বয়সী ছেলেদের নিযুক্ত করা হলো, ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত করা হলো। তো তখন যখন উৎসবটা শুরু হলো তখন দেখা গেলো শয়ে লোক, কাতারে লোক আসছে। সে আপনি ভক্ত সমাগমই বলুন বা কীর্তনীয় বলুন, যেসব কীর্তনীয়দের ডাকা হয়েছে তারা তো এসে কীর্তন করছে, আবার যেসব কীর্তনীয়দের ডাকা হয়নি তারাও নিজের থেকে এসে এই কীর্তনটা নিয়ে যোগ দিয়ে গান টান করে চলে গেলেন। তো যাই হোক, এরকম করে তো উৎসবটা সুষ্ঠু মতন মিটলো। তখন আমাদের রোহিণীবাবু মনে মনে ভাবলেন যে না, আমাদের ঠাকুর বাঞ্ছা কল্পতরু, কারণ হচ্ছে উনি সবার মনের কথা বুঝতে পারেন, বুঝে সেই মতনই কাজ করেন। ঠাকুর কাউকে বিপদে ফেলেন না। এর মধ্যে এই যখন উৎসবটা চলছিল তখন হঠাৎ করেই খবর এলো মা আনন্দময়ী ঠাকুরের সাথে দেখা করতে চান। এটা যখন খবরটা চাউর হলো, আরও হৈ করতে লোক আরও যেখান থেকে পারে সব এসেছিলো, যাতে এই আমাদের ঠাকুরের দর্শনও হবে, তার সাথে মা আনন্দময়ী দর্শন হবে, প্লাস এই যে একটা অলৌকিক ব্যাপার, একটা ঘটনা ঘটতে চলেছে সেটা সাক্ষী থাকার জন্য অনেক লোক এসে উপস্থিত হয়েছে। কিন্তু খুব অবাক করার ব্যাপার, যখন আনন্দময়ী মা বেলা 3টের সময় ঠাকুরের সাথে দেখা করতে আসলেন, ওনাকে তো আদর আপ্যায়ন করে ঠিক মতন ঠাকুরের সামনে নিয়ে গিয়ে বসানো হলো। টাট দিয়ে ঠিক মতন আমাকে বসানো হলো, যাতে এই ভিড়ের মধ্যে উনি কোনো ঠেলাঠেলির মধ্যে না পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় যে ঠাকুর আর মা আনন্দময়ীর মধ্যে কোনো মুখে যেরকম আমরা কথা বলি সেরকম কোনো কথাই হয়নি। ওরা একে অপরের দিকে যে সারাক্ষণ যতক্ষণ ওনারা বসেছিলেন দেখা করতে এসে, ততক্ষণ একে অপরের দিকে
তাকিয়েছিলেন, চোখের ভাষায় কথা বলছিলেন। কী কথা বলছিলেন সেটা রোহিণীবাবু কেন আমাদের মতন ক্ষুদ্র বুদ্ধির মানুষদের বোঝা সম্ভব না। তা অনেকক্ষণ বাদে অনেকক্ষণ এরকম চুপচাপ দুজনে বসে রইলেন। মানে বসার পরে থাকার পরে আনন্দময়ী মা ঠাকুরের আজ্ঞা নিয়ে ফেরত চলে গেলেন। এরপরে মা আনন্দময়ী আরেকবার ঠাকুরের কাছে দেখা করতেছিলেন। তখন উনি ঠাকুর মানে রোহিণী বাবুর কাছে চাঁদপুরেই ছিলেন। আরেকবার এসেছিলেন, তখনও দেখা করতে এসেছিলেন। আর তখনও ঠিক একইভাবে চুপচাপ দুজনের দিকে তাকিয়ে বসেছিলেন। নিজেদের মনের কথা এই চোখের ভাষাতেই বলে দিয়েছিলেন, চোখের ইশারাতেই বলে দিয়েছিলেন। তারপরে মা আনন্দময়ী আবার চলে গেলেন। কিন্তু এই যে এই দুবার মা আনন্দময়ী ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন, তারপরে আর কোনোদিনও আসেননি দেখা করতে ঠাকুরের কাছে, আর কোনোদিনও আসেননি। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই গল্পটা আপনাদের পছন্দ হলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখলে ফেসবুকের পেজটাও ফলো করে রাখবেন। আর ফেসবুক আর ইউটিউব দুটোরই নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা কাছে পৌঁছে যায়। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা নিজে গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কী করে এটাকে শুধরাতে পারি। জয় রাম।